এশিয়া কাপের জন্য ঘোষণা হতে যাওয়া বাংলাদেশ দলে মেহেদী হাসান মিরাজ জায়গা পাচ্ছেন? টিকে থাকবেন তো? নাইম শেখ বাদ পড়বে, এটা নিয়ে আপনি মোটামুটি নিশ্চিত? নাইমের রিপ্লেসমেন্টকে সৌম্য সরকার নাকি অন্য কেউ? মিরাজ যদি জায়গা না পান, তার জায়গায় কাকে নেওয়া হবে? আপনাকে একটা চয়েস দেই, তানজিম সাকিব এবং সাইফুদ্দিন, এই দুজনের একজনকে পিক করতে হলে আপনি কাকে পিক করবেন? এশিয়া কাপের দল প্রায় চূড়ান্ত হয়ে গেছে, নির্বাচকরা চূড়ান্ত করে ফেলেছেন এবং শুক্র শনিবার দলটা ঘোষণা করা হতে পারে। নরমালি প্রেস কনফারেন্স করেও হতে পারে, আবার প্রেস রিলিজ দিয়েও হতে পারে, কিভাবে হবে জানি না, কিন্তু দল মোটামুটি সেটেল। যে জায়গা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজ, এই দুজনকে এশিয়া কাপের দলে অ্যাকোমোডেট করা হবে কিনা। এবং আপনি মোটামুটি নিশ্চিত থাকেন যে নেদারল্যান্ডসের বিপক্ষে এশিয়া কাপের স্কোয়াডটাই মোটামুটি খেলবে, কেননা নেদারল্যান্ডস সিরিজে যদি এশিয়া কাপের স্কোয়াডটা না খেলে তাহলে তো আপনার এশিয়া কাপের প্লেয়ারদের প্রস্তুতিটাই ঠিক মতো হলো না। ফার্স্ট, নাইম শেখ। প্রথমত হচ্ছে নাইম শেখ যে পরিমাণ সুযোগ পেয়েছেন সেটা মোটেও যথেষ্ট সুযোগ না। আবার বলছি আমি, নাইম শেখ যে পরিমাণ সুযোগ পেয়েছেন সেটা মোটেও যথেষ্ট সুযোগ না, যথেষ্টর কাছাকাছিও না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে নাইম শেখ সামান্য বা কম সুযোগেও এতটাই বাজে ব্যাট করেছেন যে তার উপর ভরসা রাখতে গিয়ে নির্বাচকদের 10 বার ভাবতে হচ্ছে, 2-3 বার না। সো ওই জায়গাতে প্রপার রিপ্লেসমেন্টটা কে হতে পারে এটা নিয়েও নির্বাচকদের মধ্যে বেশ একটা চিন্তা ভাবনা ছিল। এবং সেখানে যতটুকু জানা যায়, বিশ্বকাপ মানেই সৌম্য সরকার, আবারও সৌম্য সরকারের উপরেই হয়তো আস্থা রাখতে যাচ্ছেন বাংলাদেশের নির্বাচক কমিটি কিংবা ক্রিকেট অপারেশনস। সৌম্যর এক্সপিরিয়েন্স, তার অ্যাবিলিটি সবকিছু মিলে, এবং সবশেষ 6-7টা যদি আমরা টি-20 হিসেব করি, তার মধ্যে সৌম্যর দুটো 40+ ইনিংস রয়েছে। ইনজুরির কারণে বাদ পড়েছিলেন। যদিও ইন্টারেস্টিংলি তিনি যখন বলা হয়েছিল জাতীয় দলে যে ইনজুরির জন্য খেলতে পারছেন না বা দলে নেওয়া হয়, তিনি কিন্তু তখন আবার রংপুর রাইডার্সের হয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছিলেন। যাই হোক, সেটা অন্য আরেকটা আলোচনা। এই আলোচনা সবসময় প্রশ্নবিদ্ধ, এটা নিয়ে পরে কোনো একটা সময় আলোচনা করবো। সো নাইমের জায়গায় সৌম্য আসার একটা সম্ভাবনা, ভালো সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় যে বিষয়টা, মেহেদী হাসান মিরাজ, এর আগে আমি বলেছি, বিভিন্ন সময় বলেছি, যারা মনে করছেন মেহেদী হাসান মিরাজ টি-20তে 5 নাম্বারের জন্য ভালো প্লেয়ার, প্রত্যেকটা মানুষ ভুল করছেন এবং প্রত্যেকটা মানুষকে আমি ভুল বলে মনে করি। মেহেদী হাসান মিরাজ টি-20-র জন্য ইউটিলিটি প্লেয়ার, এখনো পর্যন্ত নিজেকে প্রুভ করতে পারেন নাই। আমি আগেও বলেছি, এই কথা সবসময় বলবো। ওয়ানডে টেস্টের মিরাজ যতটাই দুর্দান্ত, যতটাই জাতীয় দলের জন্য প্রয়োজনীয়, যতটাই জাতীয় দলের জন্য একদম ইরিপ্লেসেবল, টি-20 মেহেদী হাসান মিরাজ ঠিক ততটাই দুর্বল। সো মেহেদী হাসান মিরাজ এই মুহূর্তে তিনি ছুটি নিয়েছেন তার পারিবারিক কারণে, এবং তিনি এশিয়া কাপের দলে থাকবেন এই সম্ভাবনাটা 50-50, কিছু ক্ষেত্রে 60-40, 60 না থাকার পক্ষে। সো সেই জায়গাতে নির্বাচকরা হয়তো টপ এন্ড টি-20 সিরিজে খারাপ পারফরমেন্স করার পরেও নুরুল হাসান সোহানকে একটা ব্রেক দিলেও দিতে পারেন। তিনি পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে রয়েছেন। এর আগে আমি একটা আলোচনা করেছিলাম যে নুরুল হাসান সোহানকে নিজেই নিজের পায়ে কোড়াল মারছেন কিনা, নিজেই নিজের পথটা কঠিন করে তুলছেন কিনা এশিয়া কাপের দলে যাওয়ার ব্যাপারে। কেননা জাতীয় দলে যখন থেকে তার আসার ব্যাপারে আলোচনা শুরু হয়েছে, নির্বাচকরা সোহানকে নিয়ে সরাসরি প্রশ্নের মুখে পড়ছেন। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরমেন্স করেছেন, প্রিমিয়ার লিগে দারুণ পারফরমেন্স করেছেন। এই তথ্যগুলো দিয়ে যখন সোহানকে জাতীয় দলে টি-20 দলে আনানোর ব্যাপারে বা আনার ব্যাপারে একটা যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়, প্রশ্ন মানে আমি বোঝাতে চাইছি যে একটা যৌক্তিক প্রশ্ন ছুড়ে দেওয়া হয় নির্বাচকদের দিকে, তখন প্লেয়ারের মধ্যে একটা পজিটিভ ভাইব কাজ করে, একটা সম্ভাবনা, একটা আশার জায়গা তৈরি হয়। এবং আমি এই আলোচনাতে বলেছিলাম যে সোহান যখন থেকে জাতীয় দলে আসতে পারেন বা আসা উচিত বলে আলোচনা, তখন থেকেই হয়তো সোহান একটা প্রেশার নিয়ে নিয়েছেন আর পারফর্ম করতে পারছেন না। টপ এন্ড টি-20 সিরিজেও তিনি ফেল করেছেন, বাট তারপরেও যতটুকু শোনা যাচ্ছে নুরুল হাসান সোহানের উপরেই বাংলাদেশ ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে চাচ্ছে মোস্ট লাইকলি। তাহলে কেন বাকি রইল কি? অ্যাকচুয়ালি কোনো কিছু বাকি নেই। বাংলাদেশের 15 জনের দলটা আপনি জানেন। একবারে যদি আমরা রিক্যাপ করি, শুরু থেকে যদি হিসেব করি, তানজিদ তামিম, পারভেজ ইমন ব্যাকআপ ওপেনারের কথা সম্মুখে তো বললাম, লিটন দাস ক্যাপ্টেন, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, নুরুল হাসান সোহান, তারপর হচ্ছে আপনার শামীম পাটোয়ারি, এই যে টপ 8 ব্যাটসম্যান। এর সাথে ধরেন আপনার স্পিনার যদি আপনি হিসাব করেন, রিশাদ, শেখ মাহিদি এবং নাসুম, আর 11। বাকি যে 4টা স্পট, সেই 4টা স্পটের জন্য মুস্তাফিজ, তাসকিন 2 জন নিশ্চিত। বাকি যে 2টো স্পট, এর মধ্যে আমি পার্সোনালি ফিল করি শরীফুলকে দরকার। শরীফুলকে দরকার লেফট আর্ম এক্সট্রা একটা অপশন হিসাবে। শরীফুল সবশেষ 4 ম্যাচে বোধহয় 7 উইকেট নিয়েছেন 4 টি-20-তে। সো শরীফুল মাঝে মধ্যে বেশ রান দিয়ে ফেলেন, কিন্তু শরীফুল উইকেট টেকার বোলার।
সো ওই জায়গাতে শরীফুলকে বাদ দেওয়াটা বা না নেওয়াটা ঠিক হবে না বলে আমার মনে হয়। নির্বাচকরা কি করবে সেটা তাদের ব্যাপার। যে জায়গাটাতে মূল ব্যাটেলটা হবে সেটা হচ্ছে, আমি প্রশ্নটা করেছিলাম শুরুর দিকে আপনাদের, যে যদি বিবেচনা করতে দেওয়া হয় তানজিম হাসান সাকিব নাকি মোহাম্মদ সাইফুদ্দিন, এই দুয়ের মধ্যে কোন একজনকে আপনি বেছে নেবেন? সো ওই জায়গাটা, ওই ইকুয়েশনটা নির্বাচকদের ভাবাচ্ছে বা নির্বাচকদের ওই জায়গাটা একটা দ্বিধার জায়গা রয়েছে। কেননা তানজিম সাকিব ব্যাটিংটা বেশ ভালো করেন, 8-9 নম্বরে যে ধরনের ব্যাটিং করা দরকার তিনি সেটা ভালো করেন। কিছু ক্ষেত্রে সাইফুদ্দিনের চাইতে তিনি বেটার ব্যাট করেন। বোলিং আমি বলবো সাইফুদ্দিন হয়তো কিছুটা মার্জিনে এগিয়ে থাকবেন, সাইফুদ্দিনের ব্যাপারে ডেথ ওভারে ভালো বল করতে পারেন, ইয়র্কার দিতে পারেন, কিন্তু রিসেন্ট টাইমে আমরা অত ভালো কিছু খুব একটা দেখিনি। বাট ওভারঅল যদি হিসেব করি তানজিম সাকিবের চাইতে সাইফুদ্দিন হয়তো কিছুটা মার্জিনে বেটার বল করেছেন, বাট তানজিম সাকিব আবার উইকেট নিতে পারেন। এই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় যে খুব ট্রিকি। মানে ইফ ইট কাম ডাউন টু মাই চয়েস, আমি শরীফুল, তাসকিন, মুস্তাফিজ এবং তানজিম সাকিবের দিকে যাব। নির্বাচক তো হয়তো সাইফুদ্দিনকে বেছে নিতে পারেন, দ্যাট উইল অলসো বি এ গুড চয়েস, কিন্তু আমি তানজিম সাকিবের দিকে যাব। কেননা বাংলাদেশ টিম ইজ সাচ এ টিম, 8 নম্বরে গিয়েও ব্যাটিং এর একটা কথা চিন্তা করতে হয়, যে আমার 8 নম্বর ব্যাটসম্যানটা যদি 10টা রান করে দিতে পারে, 10 বলে 20 রান দরকার, যদি 2-6 মেরে দিতে পারে, ওই হিসাবটা শুধু বাংলাদেশ না আধুনিক যুগের ক্রিকেটেই খুব ইম্পর্টেন্ট। সো ওই জায়গা থেকে সো এই হচ্ছে মোটামুটি এশিয়া কাপের দল নিয়ে যে পজিটিভ আলোচনাটা ক্রিকেট বোর্ডে আছে বা দলের যারা আসবেন তাদের নিয়ে আলোচনা হচ্ছে, এই 15 জন। তো শেষ মুহূর্তে যদি কোনো বদল হয় সেটা তো হতেই পারে। সো এই বদল যদি হয় সেটা আপনি ধরে নিতে পারবেন যে লাস্ট মিনিট কল, কিন্তু এখনো পর্যন্ত আমি যতটুকু জানি এই 15 জন নিয়েই মোটামুটি নির্বাচকরা পজিটিভলি চিন্তা করছেন এশিয়া কাপের দলটা দেওয়ার জন্য। এবং নেদারল্যান্ডস যে সিরিজটা আছে, সিলেটে যে সিরিজটা হবে 3 ম্যাচ T20, সেখান থেকে এশিয়া কাপের মূল প্রস্তুতিটা অ্যাকচুয়ালি শুরু করবে বাংলাদেশ। 3টা প্রস্তুতি ম্যাচ খেলে যখন, বা 3টা নেদারল্যান্ডসের সঙ্গে T20 খেলে যখন বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বে যাবে, আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা পজিটিভ ভাইব নিয়ে যাবে এবং বাংলাদেশের সত্যিকার অর্থে এশিয়া কাপে ভালো করার একটা ভালো সম্ভাবনা রয়েছে। আপনি মানতে চান বা না চান সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি এটা মানি এবং বিশ্বাস করি।